একজন মেসির শত্রু একজন মেসির বন্ধু। নেইমার ভালো জিনিসটাই নিছে যে হচ্ছে ঠিক আছে আমার দোস্ত এইভাবে সাকসেসফুল হয়েছে, ওয়ার্ল্ড কাপে আনে দিছে, আমি তো আসলে ওই রোলটা প্লে করতে পারবো না, বাট হোয়াট আই ক্যান ডু। আমার ধরেন অন্য একটা ফেভারিট প্লেয়ারের মতন বেঞ্চে বসলে হয়তো একজন চুপচাপ করে মন খারাপ করে বসে থাকবে। হ্যাঁ, মানে ফেভারিট প্লেয়ারটা জানো বাই দ্য ওয়ে, মানে আচ্ছা এটা ফেভারিট প্লেয়ারটা জানো? ব্রাজিল হইলো যে এরা কথায় কথায় হলো যে বলবে, জার্মানি হইলো যে আর্জেন্টিনার নাকি হইলো যে ওই যে পিতৃশোকে বললো যে এটা আর্জেন্টিনা আর ব্রাজিল কি বলে জার্মানি যে শত্রুতা, 2014 সালের শত্রুতা। ব্রাজিল বাছাই পর্ব থেকে শুরু করে এই জাপানের ম্যাচের আগ পর্যন্ত একটা একাদশ খেলায় নেই। দিস ওয়াজ দ্য ফার্স্ট গেম ফর আন্ডার আনচেলত্তি, আমি যদি ভুল না করে থাকি, যে সেটা হচ্ছে টানা 2টা ম্যাচ তারা সেম একাদশ নামাইছে। তোমরা যে ঘুরে ফিরে যে 7-7 অনেক কিছু যে করো, তুমি তো নিজেরা দাও নাই। হ্যাঁ, ফ্রান্সিস আমার কাছে হচ্ছে একদম আলাদা লেভেল, হট ফেভারিট, একদম এক্সট্রাঅর্ডিনারি কিছু না হলে ফ্রান্সিস গোইং টু উইন। এরপরে ঠিক সেকেন্ড ফেজে হচ্ছে আর্জেন্টিনা, স্পেন, এরা আছে। ব্রাজিল আসলে এর থেকে নিচে। এটা যদি এত সহজই হইতো তাহলে সিআরসি তো গোলকিপার মানে বলের মধ্যে জালের মধ্যে ঢুকে গেছে, কিন্তু ইট ডিডন্ট ওয়ার্ক আউট ম্যান, আই এম সরি। ওকে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিকাশ প্রেজেন্ট ফুটবল ফ্রিক শোতে। আমার দুই পাশে দুই ফুটবল ফ্রিক অথবা ফ্রিক বসে আছে, আর আমি নুসরাত জেরি। কেমন আছেন আপনারা? আপনাদের প্রিয় দলের কি অবস্থা সেটা কমেন্টে জানান। কিন্তু আপনার প্রিয় দল বা আমাদের প্রিয় দল নিয়ে আমরা সে কথা বলবো। ভাই, প্রিয় দল থেকে ভালো আছেন? হ্যাঁ, সব ঠিক আছে? কমলা থেকে কালোতে সুইচ করে গেছে। আমি আসলে হলুদ খুঁজতেছিলাম আমার অরিজিনাল দল, কিন্তু হলুদ আমি ভাইরে এর আগেও 3বার হলো যে গুপ্ত বলে অ্যাটাক করছি, একটাই কারণ তার কদিন পর দল চেঞ্জ হয়ে যায়। কিন্তু ঠিক আছে, এখন হলুদ আসছে। যখনই নেদারল্যান্ড পেলো যে ফিরতি টিকিটটা কাটলো, তখনই সে বলে হলুদ আমার অরিজিনাল দল হয়ে খেলায় গেছে। হচ্ছে যে জার্সি ছিল না, কে জানি ব্রাজিলের জার্সি পরে ফেলছে, আর ভাবলাম যে এনিওয়ে আনচেলত্তি ভালো করতেছে। ও আনচেলত্তি ভালো করতেছে যে ওই দিকে যাচ্ছেন তাই না আপনি? আচ্ছা, আনচেলত্তির ভালো করতেছে থেকে হলো যে যেহেতু এই ডিসকাশনটা আমাদের আসলে হয় নাই, লাস্ট মোমেন্টে যখন হইলো যে ড্রটা হয়ে গেল জাপান আর হলো যে এমন একটা মোমেন্টে হলো যে সুপার সাব হলো যে ওর নাম কি যেন কি যেন আরে মার্টিনেলি, হ্যাঁ মার্টিনেলি, রাইট। মার্টিনেলি কে হলো যে সুপার সাব হিসেবে নামানোর পরে মানে আমি দুইটা জায়গাতে হলো যে অবাক হয়ে গেছি। একদিক থেকে হলো যে যারা আসলে রিয়াল মাদ্রিদের আনচেলত্তিরে দেখছে তাদের আসলে অবাক হওয়ার কথাও না, বাট স্টিল আমি ওই মোমেন্টটাতে নকআউটের ম্যাচে আমি অবাক হয়ে গেছি যে এমন একটা দুটো জিনিস। একটা হলো যে ক্যাসিমেরো হলো যে ইয়েলো কার্ড খাওয়ার পরেও ক্যাসিমেরো হলো যে সাব না করা, একটা সেম টাইম ক্যাসিমেরো ওই স্বাধীনতাটুকু দিয়ে রাখা, ও যেমনি খেলতেছিল যে স্পিডে যে অ্যাঙ্গেলে ও সেটাই ওইভাবে কন্টিনিউ করা ফ্লোটা। 2 নাম্বার হলো যে এই লাস্ট মোমেন্টে সুপার সাবটা নামায়া, হাউ ডাজ ইট মেক এনি সেন্স? ওদিকে জাপান স্বপ্ন দেখতেছে হলো যে পেনাল্টি শুট আউটের, কারণ আছে অল্প একটু সময়, তারা এটা এত ডিফেন্স, একটা গোল দেওয়ার পর থেকে জাপান এমন ডিফেন্সিভ হয়ে গেছে। আমিও ভাবছি ঠিক আছে পেনাল্টি শুট আউটে যাবে। ভাই লাস্ট মোমেন্ট আমি ভাবতেছি বলটা ক্লিয়ার করতেছে না কেন, হাই কি করে বলের দিকে তাকায় আছে কেন, এন্ড বল হলো যে গোল। না ফরগেট লাস্ট গোল, আনচেলত্তির কথা পরে আসি, মানে আনচেলত্তির কথা বেশি বলবো যেহেতু এটা একটু পরে আসি। বাট ওয়ে ব্রাজিল প্লেড ইন দ্য সেকেন্ড হাফ, মাই গুডনেস গ্রেসিয়াস, আমি মিমও বানাইছিলাম যে ফার্স্ট হাফ ওয়াজ ডেভাস্টেটিং, ফার্স্ট হাফ খুবই প্যাথেটিক, মানে কিন্তু সেকেন্ড হাফ অ্যান্ড ওয়ে ভিনি প্লেড ইট ওয়াজ অ্যামেজিং। অ্যান্ড এইবার আসি যে ভিনি ওই গোলটা হইলে ইট ওয়াজ পসিবলি অনেকগুলো ওয়ার্ল্ড কাপের মধ্যে বেস্ট গোল হতো, নট অনলি দিস ওয়ার্ল্ড কাপ, ওইরকম ইন্ডিভিজুয়াল গোল পাওয়া, ইট ওয়াজ ব্রিলিয়েন্ট। বাট দ্য থিং ইজ মানে আনচেলত্তিকে আমি সবসময় বলি, আমার রিয়াল মাদ্রিদের ফ্যানরাও বলে, আই অলমোস্ট হচ্ছে আছে না যে একটু এনভি না, আমরা সাপোর্ট, আমরা একটু সিরিয়াসলি বলি যে আমরা সাপোর্ট তো আসলে ছোটবেলা একটা টিম করি, তারপরে সেটাতে স্টিক করি। বাট রিয়ালের ফ্যানরা ও যেটা বলে একদম, আমি ফ্যান না, মানে ও যেটা বলে রিয়ালের ফ্যানদের কথা যেটা বললো তোমার বলি, আমি বুঝছি তো, রিয়ালের ফ্যানরা যে জিনিসটা পায় সবসময়, আনচেলত্তি টু মি ইজ দ্য বেস্ট কাপ কোচ। মানে একটা কাপ হবে, একটা 7-8টা ম্যাচ হবে, প্রত্যেকটা ম্যাচে সে খুঁজে বের করে যে আমার টিমের এই সর্বোচ্চ রিসোর্স ইউটিলাইজেশন কি হবে, মুভমেন্ট কিভাবে ইউজ করা যায়,
অ্যান্ড হি ইজ ডুইং দ্যাট। মানে প্রথম ম্যাচটা খুবই, এবং ব্রাজিল বাছাই পর্ব থেকে শুরু করে এই জাপানের ম্যাচের আগ পর্যন্ত একটা একাদশ খেলায় নেই। দিস ওয়াজ দ্য ফার্স্ট গেম ফর আন্ডার আনচেলত্তি, আমি যদি ভুল না করে থাকি, যে সেটা হচ্ছে টানা 2টা ম্যাচ তারা সেম একাদশ নামাইছে। মানে কারণ আপনার ইয়েটা হচ্ছে যে বিকজ টিমটা ফিগার আউট করতে ওয়ার্ল্ড কাপেও কিন্তু যে আপনাকে টিমটা বুঝতে হবে যে আমার বেস্ট 11 আসলে কোনটা, যেটা হয়তো যাদের জন্য একটু জিনিসটা টাফ হয়, যেটা আপনি মনে করবেন যে 2022-এ কিন্তু আর্জেন্টিনার প্রথম ম্যাচের ওই যে সৌদির কাছে পরে কিন্তু হি ফাউন্ড হিজ বেস্ট 11, প্ল্যানটা একদম অন্যরকম সে ছিল। তিনটা নতুন হ্যাঁ। একদম 21, 22, 23 আমি আমার লেখাতেও বলছি। মরক্কোর সাথে গেমটা যদি চিন্তা করেন ব্রাজিলের কি আছে, কুনিয়া কিন্তু ছিল না, অনেকেই ছিল না কিন্তু, এবং ফরমেশনটা তাও ছিল। ধরেন যে মিডফিল্ডে কিন্তু হ্যাজ বিন স্টেডি, যে ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো আর পাকেতাকে অনেক গালাগালি করেছে, কিন্তু এখন ওইটা কিন্তু একটা উইয়ার্ড মানে 4-2-3-1 টাইপের একটা জায়গায় পাকেটা ওই জায়গাতে মাঝখানে সামনে ছিল ইগোর থিয়াগো, বিষয়টা ওয়ার্কআউট করে নাই। কুনি আসার পরে কিন্তু জিনিসটা একটু চেঞ্জ, and he took them as their মানে ক্লাব ফর্মের উপরে। ইগোর থিয়াগো, আমরা যারা ইংলিশ প্রিমিয়ার লিগ রেগুলার দেখি আমরা জানি যে সবাই গালিগালাজ দিতেছে, উই গট ভেরি ফ্রাস্ট্রেটেড। থিয়াগো ইজ অ্যামেজিং ইংলিশ প্রিমিয়ার লিগে। কুনিয়া মানে রাফিনা, সবাই বলতেছিল যে রাফিনা হাই টিমের বিগেস্ট স্টার, কারণ নেইমার আমরা বারবারই বলতেছি। ইংলিশ প্রিমিয়ারের কথা বলেন, রায়ান যে রাইট সাইডে গের বোর্নমথে কিন্তু এবার হচ্ছে ফ্যান্টাস্টিক কি, এবং আপনি খেয়াল করেন বোর্নমথের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু হচ্ছে ওরকম মানে একটা কি জানি একটা ওদের ভিতরে একটা জিনিস আছে কিন্তু, হ্যাঁ। এবং রায়ান কিন্তু এই সিজনে প্রিমিয়ার লিগে একটা নিউ ফাইন্ড ছিল কিন্তু, এবং আলটিমেটলি কিন্তু মানে অনেকে জানে না, আচ্ছা ঠিক আছে রায়ানকে আমরা চিনি না, যারা ইংলিশ প্রিমিয়ার লিগ ফলো করে যারা দেখবে যে বোর্নমথের হয়ে সে কি পরিমাণের। এবং যেটা বলতেছিলাম যে আপনার ও যেভাবে করে প্লেয়ারদের আস্থা বাড়াচ্ছে, রায়ান কিন্তু অ্যামেজিং ওয়ার্ক রেট। মানে ব্রাজিলের ফ্যানরা হয়তো একটু ফ্রাস্ট্রেটেড, তার ফিনিশিং পাচ্ছে না, বাট ও যেভাবে বিজি রাখতেছে আদার সাইড। এবং ওদিন সেকেন্ড হাফে যেটা অ্যামেজিং কাজ করলো, ফার্স্ট হাফে কই হচ্ছে ভেঙ্গাচুরা দশা, মানে মিডফিল্ডের কন্ট্রোল নাই, সে উল্টা আরো অ্যাটাক ডিপ্লয় করে যে ভেরি গুড গেম, এনরিকে একটা গোল পাওয়া উচিত ছিল, যেটা যে পোস্ট লাগে। এবং আপনি দেখেন যে সবাই এনরিক মিম কিন্তু সবচেয়ে কমন মিম ছিল ওই দিনের খেলার আগ পর্যন্ত, যে এনরিক এবং সম্পর্ক নিয়ে, বাট ইজ নট দ্যাট ইগোয়েস্টিক অ্যাট অল। মানে সে ঠিক আছে আমার দরকার আছে, জাস্ট আনলিশ করে দিছে অ্যান্ড ওয়ে হি পারফর্ম। মানে এখনো পর্যন্ত আমি স্টিল বলবো ব্রাজিলিয়ান ফ্যান মে নট লাইক ইট, বাট ব্রাজিল আসলে ফ্রান্স তো বটেই, ফ্রান্স আসলে আমি ধরবো যে হচ্ছে ফ্রান্সের বিষয়টা হচ্ছে ফ্রান্স হচ্ছে একটা অ্যাকচুয়ালি একটা ডিফারেন্ট লেভেল। মানে আপনি ফ্রান্সের, আমি যে ইব্রাহিমোভিচ মোস্ট প্রবাবলি ওদের কোন একটা শোতে বলছিল, হ্যাঁ, যে আপনি ওয়ার্ল্ডে এখন টপ 5 যদি প্লেয়ার চিন্তা করেন, অ্যাটাকিং প্লেয়ার চিন্তা করেন, তার মধ্যে 3টাই হচ্ছে ফ্রান্সের, এমবাপে, ডেম্বেলে, অলিসে। এবারে কিন্তু আপনি হয়তো মানে হালানকে যোগ করতে পারেন, হ্যারি কেনকে বের করতে পারেন, ভিনিকে বের করতে পারেন, 3টা টপ প্লেয়ার, মানে তার মধ্যে ব্যালন ডিওর, এমবাপে যে ব্যালন ডিওর কন্টেন্ট, এবং এই সিজনে অলিসের যে ফর্ম, এবং আপনি ধরেন ডেজিরে ডুয়ার আপনি কিভাবে বাদ দেন, মানে বারকোলা হচ্ছে, মানে আমি বলতেছি ফ্রান্সের আলাপটা একটু পরেই ঢুকি, মানে ওইটা যেটা ইসাতে শেষ করতেছিলাম যে ফ্রান্সকে যদি আমরা একেবারে আলাদা ধরি, মানে ফ্রান্স আমার কাছে হচ্ছে একদম আলাদা ভিন্ন লেভেল, হট ফেভারিট, একদম এক্সট্রাঅর্ডিনারি কিছু না হইলে ফ্রান্স ইজ গোইং টু উইন। এরপরেই ঠিক সেকেন্ড ফেজে হচ্ছে আর্জেন্টিনা, স্পেন, এরা আছে। ব্রাজিল আসলে এর থেকে নিচে, মানে ওয়েদার ইউ লাইক ইট অর নট, ইন এ ভেরি সিরিয়াস ওয়ে ব্রাজিলের স্কিল বলি, ব্রাজিলের টিম কোহেশন, বাট আনচেলত্তি ইজ মানে ওই গ্যাপটাকে কমায় আনতেছে। এইটাই আমাদের লাস্ট ওয়ার্ল্ড কাপে এটাই প্রবলেম ছিল কিন্তু, যে ট্যাকটিক্যালি আমি এটা ধরেন বলতেও পারি যে মানে আমাদের প্রোগ্রামে যে ধরেন এটা যদি অন্য কোনো ব্রাজিলিয়ান কোচ ট্যাকটিক্স মাস্টার ট্যাকটিশিয়ান না হতো, জাপানের সাথে ম্যাচটা হারতো তো বটেই। ফার্স্ট হাফে যা হইছে, মানে আপনি সেকেন্ড গত ওয়ার্ল্ড কাপে দেখেন, গত ওয়ার্ল্ড কাপে ব্রাজিল ওয়াজ মাচ বেটার সাইড। মানে ক্রোয়েশিয়ার সাথে তারা জিতা ম্যাচ, কি পাগলামি হইলো যে শেষ নেইমার ভালো ফর্মে, সবাই ভালো ফর্মে, মানে লোকে ভুলে যায় যে ইনজুরিজ কম, হ্যাঁ ইনজুরিজ কম, লোকে ভুলে যায় যে হচ্ছে আসলে ব্রাজিল আউট হয়ে গেছে, কিন্তু আউট হলো কোন সিচুয়েশনে, ক্রোয়েশিয়ার সাথে লাস্ট মিনিটে ম্যাচ আগায় ইউ জাস্ট নিড টু ডিফেন্ড, একটু প্রেসিংটা করে যে সামনে একটা টানটা না দিয়ে ইউ সিট ব্যাক, পজিশন নিয়ে করো, তুমি হলি কিন্তু 1-0 জিতে তোরা চলে যায়। এবার সেই জায়গায় তারা হচ্ছে টাই ব্রেকারে গিয়ে হারলো। সো ওই ম্যাচের রেজাল্ট ডিফারেন্ট হলে ইট কুড বি আ ভেরি ডিফারেন্ট স্টোরি। ভাই আনচেলত্তি আর নেইমার থেকে হলো যে আমার মনে পড়লো what is happening with Neymar actually? এটা তো আমি আমাদের আমরা বারবার এটা বলতেছি ডিকয় but still you remember I said right here that Neymar is a decoy. সবাই নেইমার খেলবে কেন, নেইমার মাঝখান দিয়ে কিন্তু এই হয়ে যাচ্ছে। প্লাস নেইমারের কিন্তু যে স্পিরিটটা, আমার মনে হয় যে কি হয়েছিল জানো তো, যে হয়তো মার্চ মাসে একটা মিটিং এ অ্যাঞ্চলের সামনে বলছে, স্যার আমি খেলতে চাই স্যার, তো বলছে তোমাকে তো তুমি তো ইনজুর্ড, তোমার তো বয়স হয়ে গেছে, তোমাকে তো খেলানো যাবে না স্যার, আমি বসে থাকবো স্যার, আমাকে তাও নেন। বিষয়টা এরকম যে হি ইজ দেয়ার অ্যাজ আ
লাইক আ ফিগার, ট্যালিসম্যানিক ফিগার টাইপের হয় না, যে ও জানে যে ও পুরো 90 মিনিটস খেলতে পারবে না, লাস্ট ম্যাচে নামিয়েনি, হ্যাঁ, বাট হি ইজ দেয়ার এন্ড হি ইজ, কিন্তু দেখেন ও কিন্তু মনমরা হয়ে, মানে আমার ধরেন অন্য একটা ফেভারিট প্লেয়ারের মতন বেঞ্চে বসলে হয়তো একজন চুপচাপ করে মন খারাপ করে বসে থাকবে, হ্যাঁ, মানে কোন ফেভারিট প্লেয়ারটা জানো বাই দ্য ওয়ে, মানে আচ্ছা এটা ফেভারিট প্লেয়ারটা জানো, মানে গোট লেভেলে ডিসকাশনটা হয়, আরে হলো ই হচ্ছে, আরে আমার হলো যে কি যেন নাম প্লেয়ারটার, মানে ভালো করে জানো তুমি, মানে ভালো করে জানো, এই জার্সিটার উল্টাটা, আমি এই জার্সির উল্টা তো হলো জিরো, মানে ওই জার্সিটা পরে খেলতো তো ওই জন্য এই জার্সির উল্টাটা কেন, 10-এর বদলে 7, মানে 10-এর বদলে 7 কি যেন, আমি একটু স্মৃতিভ্রম হয়েছে আমার, আমাকে একটু হেল্প করো। আরে বলছি এটা অনেক প্লেয়ারই হতে পারে এরকম, হ্যাঁ আমরা একটু কোন প্লেয়ার না, ফেভারিট একটা প্লেয়ারের কথা বলা হয়েছে, তো আমরা জানবো না কি সমস্যা, সমস্যাটা কোথায়, ভাই এটা আমাকে, আমি নামটাকে শুনবো ভাই, এটা হলো যে আমি নামটা শুনতে চাই, প্লিজ হেল্প মি। সো আমি কিন্তু কিছু বলি নাই, প্লিজ গো অ্যাহেড, কন্টিনিউ। না হ্যাঁ, মানে আমি কিন্তু দেখেন তাকে নিয়েও কিন্তু কে নিয়েও একটা প্রেডিকশন করেছিলাম যে তারকে পুরো সবগুলি খেলা 90 মিনিট খেলছি, আমি এখনো আমার বয়স তার ওটা হবে না, যেরকম সেম ওয়ে আমি বলছিলাম যে নেইমারের কিন্তু সেম জিনিসটাই, ইউ বি এ টিম প্লেয়ার, ইউ বি ইন দ্য স্কোয়াড, এবং গোলটা যেভাবে সেলিব্রেট করলো এটা আমি পরে ভিডিওস দেখেছি, এটাই কিন্তু ধরেন যে এই একটা স্যাক্রিফাইস লাগে, ও যদি এখানে না আমার খেলতে হবে তাহলে মুশকিল। ই টুক দ্য রোল সো পারফেক্টলি, আপনি ধরেন হচ্ছে এই যে ফ্যাক্টরটা তো মেসি ইজ দ্য গ্রেটেস্ট অফ আওয়ার ইরা, এবং এদের দুজনের যে একজন মেসির শত্রু একজন মেসির বন্ধু, আর নেইমার ভালো জিনিসটাই নিছে যে হচ্ছে ঠিক আছে আমার দোস্ত এইভাবে সাকসেসফুল হয়েছে, ওয়ার্ল্ড কাপে আনে দিছে, আমি তো আসলে ওই রোলটা প্লে করতে পারবো না, বাট হোয়াট আই ক্যান ডু, অ্যান্ড ফরচুনেটলি ব্রাজিলের টিমটাও অত স্টার্টেড না আগের যে ঝামেলাগুলা হইতো বড় বড় টিম গুলাতে, যেমন একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের কথা আসলে গুছায় বলতে পারবো, কারণ একটার সাথে একটা ওভারল্যাপ করবে, এই জন্য বলি দেখতেছি যেমন পর্তুগাল টিমে ব্রুনো থাকার কারণেও কিন্তু এই ঝামেলাটা হচ্ছে, মানে এটা ওয়েদার আপনি মানেন আর না মানেন, আপনাদের যে আপনাদেরও ডাউনফলের এটা একটা বড় কারণ ছিল, যে ব্রুনো চায় মেইন প্লেয়ার হইতে, CR7 ও চায় মেইন প্লেয়ার হইতে, সো দুইজনই CR7 যে জায়গাতে আছে, CR7 এখন তো ওই বয়স নাই, ওর হচ্ছে ওই রোলটাই, আমি বেঞ্চে থাকবো, আমার খেলানোর দরকার নাই, এক্স্যাক্টলি, কিন্তু তুমি আমার জন্য দরকার হলে যেভাবে তখন প্লেয়াররা মনে করতে এক ধরনের একটা ইমোশন আসতো, কিন্তু আমরা ওর জন্য জিতবো, হ্যাঁ যেটা তুমি হচ্ছে খেলতেছো সামনে, তুমি মিস করতেছো, তুমি সুযোগ পাচ্ছ না, তুমি মানে সামহাউ ইউ নট ইন দ্যাট পজিশন, এবং সে গোল পোস্টের ভিতরে ঢুকে গেছে, রেফারি দুইটা গোল করার পর সে বলল না আই অ্যাম ব্যাক, CR7 ওদের এখন বললাম না যে বাট আই ওয়াজ হ্যাপি, আমি মক করতেছিলাম, আই ওয়াজ হ্যাপি, যা খেলা হয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, এন্ড ইউ নেভার নো, আমরা আবারও বারবার বলতেছি, কারণ দেখা গেল আবার একই সাথে আমরা একটা প্রশংসা না করে পারতেছি, এ ভাই এক মিনিট, আপনার এই প্রশংসা আমি কিন্তু মনে করাই দেই, উনি যেটা করতেছে, উনি হলো যে ব্রাজিল নিয়ে কথা বইলা, উনি আসলে নেদারল্যান্ড ব্রাজিল নিয়ে খেলে লাস্ট একমাত্র কথা মোস্ট ইমপ্রুভ প্লেয়ার ফ্রম মানে গ্রুপ স্টেজ থেকে এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে মিডফিল্ডটা গত ম্যাচে কন্ট্রোলটা এনেছে, সেটা হচ্ছে ব্রুনো গিমারেশ, অসম, মানে যারা নিউক্যাসলের খেলা দেখছে, দ্যাট নোট নেক্সট ম্যাচে হচ্ছে নরওয়ের সাথে হবে খেলা, সো হোপফুলি উইল সি হোয়াট হ্যাপেন্স, কিন্তু হট ফেভারিটস এর ভিতরে কয়েকটা টিমের নাম তো আসলে শুরুতে চলে আসে, একটি টিম, হ্যাঁ এখানে আমরা একটু হাসতেও পারি অ্যাজ আ ব্রাজিল ফ্যান, হ্যাঁ সেটা হচ্ছে বাংলাদেশের অনেক ভক্ত আছে যাদের, হ্যাঁ দাই মাইনশাফট জার্মানি, ও আঙ্কেল, আমাদের আঙ্কেল জার্মানি, আপনার আঙ্কেল কিভাবে, তোমার থ্রুতে আমার থ্রুতে আঙ্কেল কিভাবে হয়, আমার না আমার থ্রুতে আমার আঙ্কেলটা আসলে কিভাবে হয়, পিতৃশোকে ভাই, আচ্ছা পিতৃশোক আমার বাপ যেখানে থাকেন সেখানে আছে, ব্রাজিল হইলো যে এরা কথায় কথায় হলো যে বলবে, জার্মানি হইলো যে আর্জেন্টিনার নাকি হইলো যে ওই যে পিতৃশোকে বললো যে এটা, আর্জেন্টিনা আর ব্রাজিল কি বলে জার্মানি যে শত্রুতা, 2014 সালের শত্রুতা, আর্জেন্টিনা আর জার্মানি হলো এই পর্যন্ত 23 বার মুখোমুখি হয়েছে, তার মধ্যে 7 বার মাত্র জার্মানি জিতছে, আমরা হলাম যে উল্টা হলো উই কুড বি দা বাপ বেসিক্যালি, মানে ওরা 7 বার জিতছে, বাকি সবগুলো হলো যে আর্জেন্টিনা জিতছে এবং তারপর ড্র করছে, না তো ওগুলো তো সব প্রদর্শনী, 5 বার ওয়ার্ল্ড কাপ খেলে 4 বার হারছো, তার মধ্যে 2টা ফাইনাল 90 2014, এই যে নিজের যুক্তিতে কিন্তু নিজে হারলো, 2006 এদিকে কিন্তু উল্টা না এই জন্যই তো মাইনা দিয়া, তাহলে কারদের আসলে কারা ব্যবহার করলো যে আর্জেন্টিনা যে হারছে, এই বাক্যটা এই স্টার্টটা আমার নিয়ে আসা লাগছে তার মুখ থেকে এই কথাটা বের করার জন্য যে আমরা কতবার তাদের কাছে হারছি, সে যেহেতু এটা দিয়ে আমার খোঁচা দিতে আসলো, তাহলে আসলে দিন শেষে পিতৃ পরিচয়টা আসলে কার হইলো,
এটা কি আমার হইলো নাকি আহারে। তাহার হইলো দুঃখে নাকি পৃথিবী তাহাদের হয়েছে, হইলো? অস্বীকার করতেছে। বিষয়টা হচ্ছে যে তোমরা যে ঘুরে ফিরে যে 7-7 অনেক কিছু যে করো হ্যাঁ। তুমি তো নিজেরা দাও নাই। হ্যাঁ Bragging এইজন্য তো বললাম। নিজেরা তো দাও নাই। কেন তোমরা লাতিন ব্লকের একটা দল, আমরা হলাম যে আমরা লাতিন আমেরিকা ফুটবল প্রেমী, ইউরোপের খেলার স্টাইল, লাতিনের খেলার স্টাইল। আমরা যখনই ফুটবলের কথা আসে দুই ধরনের খেলার স্টাইলের কথা হয়। কারণ আমরা যখন, আমি যদি আজকে আর্জেন্টিনা জার্সি পরে আছি, আমি আর্জেন্টিনা ফ্যান, আমি লাতিন ফুটবল প্রেমী, লাতিনের স্টাইল আমার ভালো লাগে। পাশের ব্লকে যদি আমি হলাম যে এই দুই দলের রাইভালরি এবং হিস্ট্রির কথা চিন্তা করি, এবং সেই দল যখন হলো যে 60টা খায় যাদের সঙ্গে কিনা আর্জেন্টিনার তুলনা হয়, তখন এটা আমাদের হলো যে রাগের, মানে ওইটার চেয়ে বেশি ফ্রাস্ট্রেটেড লাগে যে আচ্ছা, লাতিন আর্জেন্টিনার ফুটবল হয়ে সাথে তারা হলো যে এই ব্রাজিলের লেভেলের তুলনা খাইছে। হবে না। তারপর নিজেদের ঘরের মাঠে কিন্তু, বাই দ্য ওয়ে লেট মি টেল ইউ গাইস সামথিং, না না শুনো, ব্রাজিলের তো সেটা তো দিয়েছিল জার্মানি। তো জার্মানি জার্মানি তো- আরে উল্লাস যেই করার কি দেখ, আছে? না, না, জার্মানি এইটা নিয়ে দেখ আর উল্লাস যেই না, না, দেখ, তুমি উল্লাস তো আমারে বলো, করতেছি না, এটা হলো সারা- ফ্রাস্ট্রেশন যে একটা শোনো, লাতিন এর মতো সারা- ব্রাজিলের মতো দল কেমন হবে? হামজা হয়ে খেলুন, বিশ্ব জয় করুন। সাথে জিতে নিন PS5 ও স্মার্টফোন। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমি এই শোতে এইখানে বসে আমি বলেছিলাম যে জার্মানির টিমটাতে কিন্তু কি যেন একটা ঝামেলা আছে শুরুর দিকে একদম, এবং নেদারল্যান্ডস টিম কিনে বলছিলাম যে হ্যাঁ ভালো, কি জানি একটা ধরেন নাই, এবং দুইজনই কিন্তু একই প্যাটার্নে আমি বলবো, এবং পেনাল্টি শুটারটা একই প্যাটার্নে। আপনি দুই টিমের, আমি যে জায়গায় অবাক হয়েছি, বরং নেদারল্যান্ডে কম অবাক হয়েছি, সেটা কেন বলতেছি একটা কারণে, আবার স্ট্যাটে ফিরে যাই। জার্মানি এর আগে কোনোদিন পেনাল্টি শুট আউটে হলো যে হ্যাঁ হারে হারে নাই। নাই। মানে ওই যে গ্যারি লিনেকার কালকে মজা করে বলতেছিল ওই শোটাতে, যে হচ্ছে লিনেকার এসে যে বিখ্যাত ডায়লগ, 90 মিনিট 22 জন মিলে খেলে, জার্মানি জিতে, লিনেকার বলতেছিল হু ইজ দ্যাট স্টুপিড। আরেকটা জগৎ আছে যে ম্যানুয়েল নয়ার হলো যে সবাই বিশ্বকাপে সব দল হলো গোলকিপার হলো ম্যানুয়েল নয়ারের মতো খেলতেছে, একমাত্র ম্যানুয়েল নয়ারের মতো খেলতেছে না, নয়ার হলো নয়ারের মতো খেলতেছে না। হি ট্রাই, ওখানে দুইটা পরপর পেনাল্টি সিস্টেমে সেভ করে। আমি তো ভাবলাম যে ওই প্যারাগুয়ের তীরে এসে তোর এটা ডুবে যাচ্ছে, তিনটা দুই গোল ডিফারেন্সে থেকে লাস্ট দুইটা জার্মানির ডাউনফল কোন লেভেলের হইছে। জার্মানি যেমন জার্মানি হোক, আমার গুরু মুস্তাফা আলী থেকে শুরু করে সবাই বলতো জার্মানি একটা মেশিন, ও যদি সুযোগ পায় ও যে কোনো সিচুয়েশনে, সেটা যে 54 সালের বিশ্বকাপ জেতা জার্মানি বলি, 74-এর জার্মানি বলি, দুনিয়ার সেরা টিমগুলারে হারায় তারা হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে সেই সময়। সেই জার্মানি একটা নতুন টিম, প্যারাগুয়েও ভীষণ নার্ভাস ছিল। তারা প্রথমে তো তারা নিজেরা মিস করলো জার্মানি সমানে, প্যারাগুয়ে এমন একটা সিচুয়েশন আসলো যে দুইটা শট বাকি, একটা গোল দিলেই হবে, সেখানে প্যারাগুয়ে দুইটা মিস করলো। আমি বললাম এই রে শেষ। সেইখান থেকে জার্মানি কামব্যাক করতে পারলো না, মানে ফরগেট রেজাল্ট, ফরগেট এভরিথিং এলস। মানে জার্মানির যে মেন্টালিটি ছিল, এবং আপনি দেখেন মানে গোরেটস্কা সম্ভবত ওদের ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র প্লেয়ার, ইফ নট দ্য মোস্ট সিনিয়র। এবং পরে যে ভিডিওটা বের হয়েছে যে তাকে গিয়ে বলতেছে যে তুমি শটটা নাও, সারেন্ডাতে শটটা নাও, নেবে না। ও পাঠাইলো ওই যে 22 বছরের একটা ছেলেকে, যে আগে কখনো শটও নেয় নাই। মানে দিস ওয়াজ সাচ হেইনফুল। হ্যাঁ, বিকজ আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ধরেন মানে কাই হ্যাভার্টস ক্যানট বি ইওর মেইন স্ট্রাইকার। মানে কিন্তু ক্লাচ মোমেন্টে ধরেন চ্যাম্পিয়ন্স লিগে গোল দিয়েছে, মানে চেলসি সময় ওই সময়ও দিয়েছিল, কিন্তু কাই হ্যাভার্টস ইজ নট আ মেইন। আমি আবারও বলি, এটা হচ্ছে কি আর্সেনালের মেইন স্ট্রাইকার না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ও হচ্ছে বায়ার্ন এবং কাই হ্যাভার্টস এর পরে, কাই হ্যাভার্টস কিন্তু আবার কাই হ্যাভার্টস, উন্ডা বা ওয়াল্টার ম্যাটা, মানে কোথায় ধরেন যে মুলার, কোথায় ক্লোসা, কোথায় তার আগে ক্লিন্সম্যান, কোথায় এর একটা প্লেয়ার থেকে আপনি ধরেন ওই যে টকিং অ্যাবাউট ক্লোসার কথা আমরা বলি, ক্লোসা ক্লাব লেভেলে এমন কোনো প্লেয়ার ছিল না, মানে নো ওয়ার্ড। কিন্তু ওয়ার্ল্ড কাপে আসলে জার্মান জার্সিটা গায়ে দিলেই এরা যে খেলাটা দিত, এখন এখানে ওই যে চুলটাটা। এবং আমি বলবো যে ছোট করে যে ইটস এ বায়ার্ন প্রবলেম কোন অর্থে, যে বায়ার্ন হচ্ছে এতই ডমিনেট করে, অন্যদেরকে সুযোগই দেয় না, অন্যরা চান্সই পায় না, যার ফলে ওদের ওই কম্পিটিশনটাই হয় না নিজেদের দেশের মধ্যে। আপনি এবং এখন যেটা হলো, বায়ার্নের কি করলো, বায়ার্ন লাস্ট 2 সিজন দেখেন, বায়ার্নের স্ট্রাইকার কারা, হ্যারি কেইন। ওইটা আপনি প্রতিফলন দেখবেন, কিন্তু আমি হয় কি যে ধরেন এই প্লেয়ার গুলোর কিন্তু প্রতিফলনটা আপনি সবসময় দেখবেন যে তারা চ্যাম্পিয়ন্স লিগের ফর্মটা কিরকম, এবং বায়ার্ন বলেন এবং মানে জার্মান টিমগুলো কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের থেকে কোয়ার্টার ফাইনাল কিন্তু জেনারেলি ক্রস করতে মানে না স্ট্রাগল হচ্ছে। মানে বায়ার্ন কিন্তু ওই যে কোভিড এর টাইমে লাস্ট মনে হয় জিতলো, তারপরে কি আর জিতছে মনে হয়? লেভানডস্কির যে ওই সিজনটা, ওই সিজনটা ওই 6 বছর 5-6 বছর হয়ে গেছে। হ্যাঁ, ওর ভালো মনে থাকার কথা বায়ার্নের সাথে। হ্যাঁ, আমরা কিন্তু দেখো এই যে পার্থক্যটা, কে 8-3 বলে কিন্তু লোকজন লাফায়। এই ধরনের লোকজন, এই যে এরা হইলো যে, আমি
একটা জিনিস বলতে চাই, ধরেন দর্শক এটা কিন্তু আপনাদের জন্য প্রশ্ন, এমন কিছু দলের সাপোর্টারদের কথা ভাবুন যারা আসলে নিজেদের পক্ষে না গেলেই তখনই বিশ্বকাপের স্ট্যাটস নিয়ে আসবে, আবার যখনই তাদের পক্ষে যাবে তখনই বলবে যে একটু আগে যেটা বললো, এগুলো তো সবগুলো সাধারণ না যে বিশ্বকাপে এইটা হয়েছে। কিন্তু আবার কিছু কিছু প্লেয়ারদের জন্য, কিছু কিছু দলের জন্য তারা কি বলে, তারা বলে যে বিশ্বকাপ আসলে ইটস নট এ ড্রিম, এটা আসলে ম্যাটার করে না, খেলোয়াড়দের ওভারঅল আসলে সময় দেখতে হবে, ওভারঅল তাদের হলো যে রেজাল্ট দেখতে হবে, তারা আসলে কারা। কমেন্ট বক্সে কিন্তু জানাবেন তারা আসলে কোন দলের সাপোর্টার। প্লিজ কন্টিনিউ। কি বলছিলেন তুমি যার কথা বলতেছো CR7, আই হেট হিম। আমি তো নামই নেই, আমি তো একটা কথাই বলছি, আমি আরো অনেকের কথা বলছি। CR7 এর খেলাটা ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই। we have talked about ধরেন আমরা আমাদের যে বায়ার্নের যে ইসের মধ্যে কথা হচ্ছে, আমরা ক্লাব ফুটবল না যাই, এটা তো আসলে ক্লাব ফুটবল জার্সিতে পড়ে। ভাই ক্লাব ফুটবলে জার্সি পরে রাখেন, এই জার্মানিতে চলে গেছে, প্যারাগুয়েতে চলে গেছে, সব চলে গেছে, কিন্তু আমরা কিন্তু এই জিনিস কমলা টমলা তো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো যে এই লাল কমলাদের মধ্যে এটা তো একটা ব্যাপার ছিল যে আসলে এটা কেউ হারলে আসলে আপসেট ব্যাপার, এখন দুটো দলই তবে আচ্ছা এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই আপসেট কি আপসেট না, মরক্কো ভার্সেস নেদারল্যান্ড, মরক্কো কিন্তু র্যাঙ্কিং এ এগিয়ে আগে 6 ছিল, কিন্তু আমি যেটা বলবো যে হচ্ছে আপনি দেখেন কেন শুরুতে এবার বললাম নেদারল্যান্ড উল্টা ছিল, কিন্তু নেদারল্যান্ড তার ঐতিহ্য বজায় রাখছে, সে এইবারও হারছে, সে রেকর্ড করছে, এটা নিয়ে 5th বা 4th টাইম সে ইয়েতে হারলো, পেনাল্টি টাই ব্রেকারে হারলো, এতবার টাই ব্রেকার। এবং আরো মজা কি যে প্যাট্রিক লুইভার ঠিক যেই জায়গায় মিস করছিল তার ছেলে ঠিক ওই জায়গায় মানে ওই যে অমিতাভ বচ্চনের একটা আছে না, মিম আছে না, যে কি পরম্পরা অনুশাসন, পরম্পরা অনুশাসন একদম নেদারল্যান্ড চোটা ফলো করে। বাট আই থিংক যে এটা ওইটা অ্যাকচুয়ালি মরক্কো হ্যাড এনাফ চান্সেস গেমটাকে আরো আগেই শেষ করার জন্য। আমি ভেতরে যেটা বলতেছিলাম যে রোনাল্ড কোমেন আবার বলতেছে যে সে ভালো স্ট্র্যাটেজি নিছে, মানে আপনি নেদারল্যান্ড ভাই, আপনি ক্রুইফের টিম, মানে আপনি হচ্ছে টোটাল ফুটবলের টিম, সেই আপনি হচ্ছে গিয়ে 1-0 কেন লিড প্রোটেক্ট করার জন্য আপনি 5টা ডিফেন্ডার মরিনো কায়দায় আপনি কেন মরিনো কাজে নামা দিচ্ছেন, এবং শেষে 30 মিনিট আপনি দোয়া দূরত পড়া, যেখানে আপনি জানেন যে আপনাদের এই অবস্থা, মানে জার্মানি টাই ব্রেকারে গেল, সেটার একটা আছে যে ঠিক আছে ভাই আমরা টাই ব্রেকারে ভালো, তুমি একটা টাই ব্রেকার পারো না, তুমি 5টা ডিফেন্ডার নামায়া গোলের জন্য ট্রাই করতেছে না। দিস ওয়াজ অল অন কোমেন। মানে নেদারল্যান্ড টিম ওকে, আমি আপনার সাথে একমত যে খুব বেশি কিছু হয়তো এবার ছিল না, বাট স্টিল দে হ্যাড সামথিং, দে হ্যাড ভ্যান ডাইক, দে হ্যাড কাকপো, এন্ড আফটার অল দে হ্যাড নেদারল্যান্ড। আপনি একটা জিনিস খেয়াল করেন, ইন্টারেস্টিং ব্যাপার, 2006 পরে ওরা হারে নাই, যা হারছে টাই ব্রেকারে হারছে, 3বার টাই ব্রেকারে হারছে, একবার হচ্ছে খেলে মানে কোয়ালিফাই করতে পারে না। বাট এই টিমটা কিন্তু ফাইনাল খেলছে, গতবারও আর্জেন্টিনার সাথে মানে 2-0 গোলে পিছায় থাকা অবস্থায় 2-2 গোলে ড্র করে টাই ব্রেকারে হারলো। It was a shameful coaching, one shameful mentality. কোচিং আমি বলবো যে ধরেন প্লেয়ার গুলো কিন্তু সেই অর্থে ছিল না। আপনি ধরেন যে দেখেন প্রত্যেকটা টিমের এই লেভেলের টিমের কথা যদি বলি, ইউ হ্যাভ সামওয়ান হু ইজ অ্যান এক্স ফ্যাক্টর থাকে কিন্তু, হ্যাঁ সেটা তো ধরেন যে ভিনি বলেন, সেটা মেসি আছে, সেটা ইংল্যান্ডের জন্য বলে হ্যারি কেইন একটা ধরেন একটা ফ্যাক্টর হু ইজ লাইক এ ভেরি স্ট্রং লিডার টাইপের, হ্যাঁ সেখানে ধরেন যে আপনি মানে এমবাপ্পে তো ফ্রান্সের কথা আমি বাদ দিলাম, অলরেডি সেটা ধরেন ডিসকাস করে ফেলেছি আমরা, হ্যাঁ এর বাইরেও কিন্তু দেখেন জার্মানি কিন্তু সেম প্রবলেম, ইউ ক্যানট মানে একটা কেউ কার গ্যাক তো আপনার মানে ইজ গুড বাট ইউ নিড সাম, সেটা একটা মিডফিল্ডার হোক, একটা ক্রিয়েটর হোক। সেই জায়গা থেকে আসলেই মনে হইতেছে কি যে আপনার কথার সাথে আমি একমত, মরক্কোর যে টিম স্পিরিট, মরক্কো যেভাবে খেলতেছে এবং এক এক টুর্নামেন্টের এক একটা প্লেয়ার উঠায় আনতেছে, গতবার যারা ভালো খেলতেছিল এবার তারা সিনিয়র হয়েছে আরো ভালো খেলতেছে, নতুন প্লেয়াররা ভালো করতেছে, এন্ড ওয়ে দে আর ক্যালকুলেটিং, ব্রাজিলের সাথে ড্র করে আসছে, ওদের সাথে ড্র করে নিয়ে এসে সে গিয়ে জিতলো, এন্ড নেক্সট রাউন্ডে আমি জানি না এই প্রোগ্রাম যখন হবে ততক্ষণ খেলাটা যদি না হয়ে থাকে, কানাডার সাথে দে আর ভেরি মাচ ফেভারিট। এই ভাই এই প্লেয়ারটার নাম কি আমি ভুলে গেছি, যাকে হলো যে ডাচ ক্লাবের জন্য সরি কি বলে নেদারল্যান্ডের জন্য ওয়েট করতে বলা হয়েছিল, কিন্তু সে আসলে মরক্কোর সাথে গিয়ে খেলছে, মরক্কো টিমে সেটা অনেকেই আছে, অনেকেই আছে, এবং এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। সোফিয়ান আমারবাত আছে, এবং হচ্ছে আপনার হচ্ছে হাকিম জিইচ কি সম্ভবত প্রথম এটা বলছিল ফ্র্যাঙ্ক রাইকার্ড, আয়াক্সে তো ইয়েতে ছিল, আয়াক্সে ছিল, আয়াক্সের ইস্যু ছিল, তখন হচ্ছে কটাক্ষ করে বলছিল যে তুমি নেদারল্যান্ডে চান্স পাইতে পারো অথচ তুমি গিয়ে মরক্কো থেকে হলো যে খেলবা। দ্যাট অ্যাকচুয়ালি স্টার্টেড, আমি একটা স্ট্যাট বলি, কালকে একটা লেখা লিখতেছিলাম, সেখান থেকে আমার মাথায় আছে স্ট্যাটটা, ওদের 26 জনের মধ্যে 18 জন হচ্ছে ইউরোপের জন্ম নেয়া, মানে এটা নিয়ে হয়তো আমরা আগেও প্রোগ্রামে বলছি, এন্ড দিস মরক্কো উইল গো ফার। পরের টুর্নামেন্টে তারা আবার হচ্ছে ব্রাহিম দিয়াজ ইজ আ ভেরি ইয়াং প্লেয়ার, হ্যাঁ এবং প্রত্যেকটা প্লেয়ারই যেভাবে একটা গিয়ার আসে, এবং বললাম না যে আমি জানি নামটা ভুলে যাই, ওই যে 18 বছরের ছেলেটা ব্রাজিলের সাথে যে একলাই মিডফিল্ড পুরো কন্ট্রোল করলো, বাউ বাউ বি বুম সামথিং লাইক দ্যাট, হ্যাঁ আই থিংক আমাদের স্পেক্টেটররা মোর
তারা আসলে এবারও ভালো বলতে পারবে। আচ্ছা, এই তো গেল আমরা আসলে আমাদের আরো দুইটা টিমের খেলা হয়ে গেছে, সেটা হলো যে নরওয়ে ভার্সেস আইভরি কোস্ট, মানে কোটা ডিভোয়ার, আর একটা হলো যে ফ্রান্স ভার্সেস সুইডেন, এবং মেক্সিকো ভার্সেস ইকুয়েডর হয়ে গেছে। এনিওয়ে আমরা এখন যে আমি এই মোমেন্টে দাঁড়িয়ে কথা বলতে চাই হলো যে সবার ফ্রান্স নিয়ে পরে কথা বলবো, কারণ খুবই অ্যানোয়িং একটা দল, মানে ডানে বামে সামনে মানে টু মাচ ট্যালেন্ট, এবং এই জিনিসপত্র খুবই অ্যানোয়িং, মানে কারণ রেখে আমি গতকাল একটা শোতে আমি হলাম খেলার আগে আমি নিজে হলো যে প্রেডিক্ট করছি, আমি বলছি যে ফ্রান্স 3টা দেবে, কিন্তু ডেম্বেলে গোল পাবে না। আমি সেটা আগে প্রেডিকশনে বলছি ডেম্বেলে গোল পাবে না, কারণ এমবাপ্পে খুবই সেলফিশলি খেলবে এই ম্যাচে, সে চেষ্টা করবে, কারণ হলো যে সে যেহেতু চেস করতেছে ওইটাও চেস করবে, এবং সে খুব সেলফিশলি খেলবে, সে 2টা দেবে এটা বলছি। কিন্তু আমি ভাবছি এটা হলো যে অলিসে দেবে থার্ড গোলটা, মানে 3 নম্বর গোলটা, বা হলো যে এই যে কোনো একটা গোল অলিসে পাবে। কিন্তু কি হলো, সিলেবাস ছিল হলো যে অলিসে এমবাপ্পে মাঝখানতে হলো যে বারকোলা আসে হলো যে কিন্তু পাসটা কি ছিল, মাই গড, মানে বললাম তো ওদের ফ্রন্ট 3 ডেজার্টে বসে আছে, অলিসে গোল পায় না, কিন্তু অ্যাসিস্ট 2টা। আপনি ওদের ফ্রন্ট 3 হচ্ছে দুনিয়ার সেরা 3, মানে ইন্ডিভিজুয়ালি এরা ব্যালন ডিও পাওয়ার জন্য ফাইট করতেছে। আমার যেটা একটা মাত্র বলে না যে একমাত্র স্লাইট হোপই বলবো, মানে হেট ওয়াচ থেকে, যে ফ্রান্স আটকাইতে পারে, যে সেরা টিম সবসময় যেতে না, ওই রিয়াল মাদ্রিদের যে গ্যালাক্টিকর যে অবস্থা হয়েছিল, বা এমবাপ্পে একটু স্বার্থপর হবে, ও রিয়ালেও যেরকম কাহিনী করতেছে এখানে যা করবে। বাট মানে আপনি দেখেন 2010-এর যে ফ্রান্সের টিমটা, যেটা হলো এটা ভালো সিরিজ আছে ইন্টারনালি সবার সাথে হচ্ছে ডোমেনিকের সাথে সবার সাথে সবার গ্যাঞ্জাম, কিন্তু এই ফ্রান্স ভাই রে ভাই, এই ফ্রান্স ইজ সামথিং এলস। উই হ্যাভ হার্ড অ্যাবাউট হচ্ছে গিয়া ওই 54 হাঙ্গেরি, 70-এর ব্রাজিল, 82-র ব্রাজিল, বাট দিস ফ্রান্স, দিজ আর অল ইয়াং পিপল। ওরা আরো ইন্টারেস্টিং হচ্ছে, আরো ডেভাস্টেটিং ব্যাপারটা হচ্ছে ওরা ওয়ার্ল্ড কাপে এসে সবাই জেলডা ভালো খেলতেছে, এমবাপ্পে রিয়ালে যা খেলে তার থেকে ভালো খেলতেছে। মানে ডেজিরে ডুয়ে এবং ওদের যে খিদাটা পিএসজির হয়ে গত 2 সিজন যেভাবে খেলছে এই প্লেয়ার গুলা, এক একটা প্লেয়ার, বারকোলা, ডেজিরে ডুয়ে, দিজ আর আনস্টপেবল প্লেয়ার, এবং তারা একসাথে খেলবে। আপনি দেখেন ফ্রান্সের কালচারটা যেভাবে হয়ে গেছে লাস্ট 2 বছর, তো মানে চ্যাম্পিয়ন্স লিগের হচ্ছে যে পিএসজি, এবং উইথ প্রিডমিনেন্টলি ধরেন যে ফ্রেঞ্চ প্লেয়ার। এবার আপনি চিন্তা করেন যে পিএসজি কিন্তু শুধু জিতছে তাই না, একদম বইলা করে জিততেছে, মানে হচ্ছে ওদের হারানোর কেউ নাই, সেই পিএসজি প্লাস এমবাপ্পে, মানে this is almost like a cheat code। মানে আমি এই জন্যই বলি যে ওই হুমায়ুন কবির বলে এটা একটা সম্পূর্ণ, এটার সাথে কি মনে হয় জানেন তো, ধরেন সাকসেসফুল টিমের কিন্তু এটা একটা মানে ইয়া থাকে, সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, ধরেন যে 2014 জার্মানি যেটা ছিল প্রিডমিনেন্টলি ধরেন বায়ার্নের প্লেয়ার, এবং 2010 যেটা ছিল যে ক্যাসিয়াস আর রামোস ছাড়া যেটা হচ্ছে পুরোটাই বার্সা। হ্যাঁ, এটা কিন্তু ধরেন যে ইট ইজ একদম সিমিলার টাইপের, কিন্তু যেখানে কিন্তু সালিবার এমবাপ্পে ছাড়া কিন্তু মোরলেস কিন্তু পুরোটাই হচ্ছে ওই কেমিস্ট্রি, ওই মানে হচ্ছে গিয়া পরস্পরকে ধরেন হচ্ছে ডেমবেলে এক খেলায় 3টা দিবে, আপনি কারে আটকাবেন? মানে এমবাপ্পে আটকালে ডেমবেলে দিবে, ডেমবেলে আটকালে ডুও দিবে, তার পিছনে তো অলিসে আছে, বারকোলা আছে। আপনি যে 5টা নাম বলতেছি, 5টা প্লেয়ার এক অন্য যে কোনো টিমে খেললে তারা ওই টিমের বেস্ট প্লেয়ার হইতো, আর 5টা একসাথে জেল হয়ে খেলতো, ওরকম স্টার প্লেয়ার হইতো। বরঞ্চ ফ্রান্স বলেই হলো যে ওদের হলো যে সবার নাম আমাদের বলা লাগতেছে, নাহলে বরঞ্চ আরো এদের হলো লাইমলাইট একটু ভাগাভাগি হয়ে যাচ্ছে হিসাব করলে, কারণ একটা দলের নিয়ে কত কথা বলা যায়, কিন্তু এরা যদি আলাদা আলাদা দলে থাকতো তাহলে এরা আসলে এদের মধ্যে থেকে একজন ওই টিমের হলো যে সুপারস্টার যেটাকে আমরা বলি, সেটা আসলে হয়ে উঠতো। কিন্তু ভাই নরওয়ে ভার্সেস আইভরি কোস্ট, কারণেই এই যে আমার ডিয়ালো, আমাদের এই যে সেই জন্য কিন্তু এটা পড়া, কারণ ইউনাইটেড প্লেয়ারদের পারফরম্যান্সে আমি খুব খুশি। আমার ডিয়ালো গোল দিয়েছে, ক্যাসেমিরো গোল দিয়েছে, কুনিয়া ভালো খেলছে, মাজরাউই মরক্কোর জন্য লেফট ব্যাকে, সে রাইট ব্যাকে লেফট ব্যাকে ভালো খেলছে, সো সেই জন্য আর কি ভাবনা আমার মনে এবার একটু অফ। বাট আমাদের কালকে গোলটা ওয়াজ অ্যাবসলিউটলি সেনসেশনাল একটা গোল, কিন্তু মানে ইউনাইটেডের জন্য এরকম ভালো গোল কখনো দেয়নি না। আমার কাটিয়ে নিয়ে গিয়ে ইভেন আপনি গোলটা তো দিছে, আমি আরেকটা ফিচারের কথা বলবো, যে লাস্টে যে গোলটা পায় নাই, যেটা সে ফ্রি কিক থেকে যে সেভটা করলো, অ্যামেজিং সেভ, ওই সময় খুব ভালো একটা ফ্রি কিক মিছিল। হয়তো আপনি খুব সিনিক্যাল হলে বলতে পারেন আর একটু বামে নিতে পারতো, আর একটু জায়গা ছিল, বাট ওয়ে ইট ওয়াজ সেভড ওই সময়ে। এখন মানে ওইটাই আসলে পার্থক্য হয়ে গেছে, মানে এখনো মরক্কো বাদে বাকি আফ্রিকান টিমগুলোর মধ্যে আমি হচ্ছে ওই কাটিং এজটা দেখতেছি না। পুরো ম্যাচ ওরা খেললো, নিয়ন্ত্রণ করলো, প্রচুর চান্স বানাইলো, কিন্তু ওই যে ফাইনাল ফিনিশিং, মানে একটা এক্সক্লুসিভ যে বিষয়, মানে বেসিক্যালি করতে এবার মেস্ট আদ্রগবা, এক্স্যাক্টলি মানে বলতে চাচ্ছিলাম, মানে
আর নরওয়ে ঠিক উল্টাটা, নরওয়ে স্ট্রাগল করছে, নরওয়ে মিডফিল্ডের ওই জায়গাতে ওডেগার্ড হালান্ড কিন্তু মোটামুটি দেখা যায় ওদের একটা হালান্ড আছে, ওদের যখন গোলটা দরকার লাগছে, যখন ইজি হালান্ড কিছুই করতে, আমার ধারণা হলো যে হালান্ডের চেহারাটা দেখছে, হালান্ড নিজেই বুঝতে পারে না যে এটা আসলে যে কথা হচ্ছিল যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায়, হালান্ড নিজেও বুঝতে পারে না আসলে গোল হবে, ও আসলে হলো যে জাস্ট ট্যাপিং এক্স্যাক্টলি। এবং হালান্ডের যদি আমরা ওর দেখি, বলের পজিশন দেখি, ও তো স্ট্রাইকার, ও তো আসলে ওই ফরওয়ার্ডের কাজ যেটা করা, ও ওই জায়গায় দাঁড়ায় ছিল। অনেকে বলতেছিল আসলে হালান্ড আসলে করতে পারে নাই, ও তো মাঝ মাঠের প্লে মেকার না, ওর কাজ যেটা ও আসলে সেটাই করছে, ডিসাইডিং গোল, মানে হলো যে একদম লাস্টের ডিসাইডিং গোলটা ওই দিছে। কিন্তু কোটে ডিভোয়া আমি জানি না, ফিনিশিং যদি বাদ দিই আমরা, নরমালি নরওয়ের হলো যে মানে অলমোস্ট কান্দায় ছাড়ছে, মানে আমি জানি না আপনারা আমার সাথে এগ্রি করবেন কিনা, কান্দায় ছাড়ছে রে ভাই। মানে বল হইলো যে বল পাচ্ছে না, বলে পজিশন, মানে যতই পরবর্তীতে গিয়ে পজিশন দেখাচ্ছে এত পার্সেন্ট, আমরা যারা খেলা দেখছি স্ক্রিনের সামনে দাঁড়ায়, আমার খালি মনে হচ্ছে যে কি রে ভাই, আইভরি কোস্টের পা থেকে গেল বল যাচ্ছে না কেন হলো যে ট্যাকল করতে পারতেছে না। আইভরি কোস্টে তো ভালো ভালো প্লেয়ার আছে, এবং ওই যে যেটা বললাম জাস্ট হচ্ছে ওদের ব্যাড লাগ, ওদের যদি এই আমলে একটা মানে দ্রগবা থাকতো, ওরা এবার একটা কন্টেন্ডার টিম হইতে পারতো। ওদের যে ডায়মন্ড ইয়া টুরো টাইপের কেউ হয় না, মিডফিল্ডে একটু মাসলটা যে হচ্ছে দিবে, মানে একটু স্কোর করতে পারে, মানে এই জন্য না আমি সবসময় একটা কথা বলি যে লোকজন যে ট্যাপ ইন নিয়ে যেটা বলতেছিল, হ্যারি কেইন বা হালান্ডকে নিয়ে লোকজনের এক ধরনের হাসি তামাশা আছে যে এরা ট্যাপ ইন স্ট্রাইকার, মানে হচ্ছে মানে মার্চেন্ট, হ্যাঁ হচ্ছে ওরা হচ্ছে ওই যে সবাই গোল টোল করে দেবে, এনে খাওয়াই দেবে মতো আর কি, সে হলো যে ওরা হচ্ছে কি ওই যে পোচার। কিন্তু দিস ইজ সো ইম্পর্টেন্ট ফুটবলে, দিস ইজ আপনি কি হচ্ছে সবচেয়ে বড় কথা, এটা কাজটা খুব সহজ না। আমি যেটা বলতে চাই, ইম্পর্টেন্স তো আছে, গোল দেওয়া কাজটা অত সহজ না, যে হচ্ছে গিয়া আমি গোল বক্সে দাঁড়ায় থাকলেই, তো যদি সহজই হইতো তাহলে এই যে এত হার্ড ওয়ার্কিং টিম গুলা দে উড ডু মাচ বেটার। এটা যদি এত সহজই হইতো তাহলে সিআরসি মধ্যে গোলকিপার মানে বলের মধ্যে জালের মধ্যে ঢুকে গেছে, কিন্তু ইট ডিডন্ট ওয়ার্ক আউট ম্যান, আই এম সরি। এনিওয়ে, যেটা নিয়ে কথা হলো, কিন্তু মেক্সিকো ভার্সেস ইকুয়েডর যে খেলাটা আসলে হয়ে গেল, এইটাতে হলো যে আমি জানি না, মানে জানি না, আমার কেন জানি মনে হচ্ছে যে ইকুয়েডর যদি একটা ওই ধাক্কাটা দেয় আসলে, মানে না ওইটা আসলে মানে হয় না, হোম টিম মেক্সিকো ভালো খেলছে এবং ওরা মানে ডিফেন্সিভলি যথেষ্ট ভালো খেলছে, সো ওইটা আসলে অন্য কারণে ছিল। বড় এটা যে দেরিতে ওরা জিতেছে, এটা আমার কাছে ওয়াজ ভেরি সারপ্রাইজিং, ভেরি লেট গোল। আমি বলছিলাম যে হয়তো 1-2 নিলে এগিয়ে থাকবে একটা পয়েন্ট পর্যন্ত, বাট হ্যাঁ মানে আমার হলো যে আমি যেহেতু ইকুয়েডরের জন্য আমি রুট করছি, আমি জানি না, আমার খালি হোম গ্রাউন্ডে এবং স্বাগতিকদের খেলা হইলে আমার কেন জানি হলো যে তারা যখন জিতে যায় আমার খালি খুব একটা খচখচ একটা ফিলিং হয় আমার, মানে they deserve it। কারণ আমি একটা কথা বলি, শুধু তাই না, দুইটা মানে কয়েকটা আলাপ করি, যেটা হচ্ছে প্রথম আলাপটা হইতেছে এই তিনটা দেশে খেলা হচ্ছে। মেক্সিকো মানে আমরা বেশি আলাপ করতেছিলাম, আমরা বলতেছি ইউএস এর ওয়ার্ল্ড কাপ হ্যান ত্যান সবকিছু, মেক্সিকো হ্যাজ অনলি ফুটবল হেরিটেজ এমং দিস থ্রি, মানে বাকি দুই দেশে কিন্তু লোকজন ফুটবল। এবং ইফ ইউ ডিসাইড যে এটা একটা এবার আমাদের ব্যাড লাক আমেরিকার পাকনামির জন্য, বা আমেরিকা এত বেশি পাওয়ারফুল হয়ে গেছে যে ফাইনালটা হবে নিউ ইয়র্কে বা ইসে, অথচ পৃথিবীর সবচেয়ে অসাধারণ দুইটা ফাইনাল হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে, একটা পেলের ফাইনাল, একটা ম্যারাডোনার ফাইনাল। এন্ড মানে বলাই হয় যে আমার সহকর্মী ছিল রোমেলোটা অসাধারণ লেখা লিখছিল প্রথম আলোতে কাজ করে, যে অ্যাজটেকার গল্প নিয়ে। মানে ইফ ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ওয়ান টিম, আপনি চিন্তা করেন সে ম্যারাডোনার গ্রেটেস্ট মোমেন্টকে সে হোল্ড করছে, পেলের গ্রেটেস্ট মোমেন্টকে হোল্ড করছে। ওই টিমের যে একটা আবহ, মেক্সিকান ওয়েভ যেখান থেকে আসছে, যে হচ্ছে ওইভাবে করে এইভাবে করে, সো মেক্সিকো ডিজার্ভড ইট। মেক্সিকো সারা জীবনে ওই ঝামেলাটা ছিল যে হচ্ছে আমরা সেকেন্ড রাউন্ডে গিয়ে পার পেয়ে যাচ্ছি, একটু ছোট থাকা, ওটা মানে পলিটিক্যালি একটা ব্যাপার আছে। আপনারা মনে জানেন যে মেক্সিকোর 55% জমি হচ্ছে আমেরিকা দখল করে দিচ্ছে, মেক্সিকানরা সবসময় মনে এক ধরনের। কিন্তু এবার আই এম সো হ্যাপি, এবং আমাদের বন্ধু শানুর মানে ও যে এই মুহূর্তে আছে, এবং ও যে হচ্ছে কি ভিডিওগুলো পাঠাচ্ছে ইটসেলফ দেখে বোঝা যাচ্ছে যে ওদের ফেসবুকে এটিগুলো দিচ্ছে, যে ওদের যে লেভেলের আগ্রহ, ওরা যেইভাবে হচ্ছে উদযাপন করতেছে, অ্যান্ড দ্য মেক্সিকান যে লাইফস্টাইল, আই রিয়েলি লাইক দিস মেহিকান দ্য হোল থিং। হয়তো খুব বেশি দূর যাইতে পারবে না, কিন্তু হয়তো দেখা গেল যে একটা পর্যায়ে মেক্সিকোর বাইরে গিয়ে হয়তো খেলতে হবে। আমি জানি না নেক্সট ম্যাচ ওরা কই খেলবে, ওরা কি ফিক্সচার ওইভাবে সেট করছে কিনা, কিন্তু but it was impressive, it was good to see। বিশেষ করে মানে again many মানে ইমোশনাল থিং, রাউল হিমেনেজ যারা রেগুলার ইপিএল দেখে, দে মাস্ট হ্যাভ এ সফট কর্নার ফর হিমেনেজ। মানে সে যেভাবে ইনজুর্ড হয়েছিল, যেভাবে সে মনে হয়েছিল যে সে আসলে
সার্ভাইভই করতে পারবেন না, বাট হি কেম ব্যাক। প্রথম ম্যাচটা তো অনেকে বোঝে না, একটা গোল দিয়ে একটা লোক এত ইমোশনাল হয়ে যাচ্ছে কেন, এত ইমোশনাল হওয়ার কি আছে, ব্যাক স্টোরি। গতকালকে যে গোলটা দিলেন, ইকুয়েডর ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস সাইড। ও যেটা বলতেছিল যে আর্জেন্টিনার পরে ইকুয়েডর ছিল এই সাথে বাছাই পর্বে, সেকেন্ড টিম হিসাবে আসছে। ওরা হচ্ছে সুপার কম্প্যাক্ট ডিফেন্স, 5টা মনে হয় গোল খাইছে পুরো ইয়েতে, কতগুলা ম্যাচ, 18টা ম্যাচ খেলা, এই টাইপের একটা স্ট্যাট। বাট মেক্সিকো ডিড রিয়েলি ওয়েল। I root for them, I root for Mexico. মেক্সিকো, আচ্ছা আমি আমার উল্টাটা হচ্ছে আমি ইকুয়েডরের জন্য আমি আসলে রুট করছি। জাস্ট এন্ড গেস হোয়াট, এই ম্যাচ হারার পরে বাড়ি ফেরার পরে হলো যে সেবাস্টিয়ান দেখাচ্ছে যে গট স্যাকড। মাই গুডনেস, আই মিন দ্যাট পাগলা গট স্যাকড। আই মিন ওয়াও, টকিং অ্যাবাউট পাগলা গড, আই ফেল্ট ওটা মানে আমরা আগে আলোচনা করি নাই, বেচারা বিয়েলসা, মানে ইট ওয়াজ আ ডিজাস্টার। এনিওয়ে সেটা অনেক আগের আলোচনা। সেটা যেহেতু মিস করে গেছে, কিছু জিনিস আসলে মিস করাই থাকুক, তেমনি মিস করা থাকুক আসলে কাবো ভার্দের জয়। আমরা সেটা নিয়ে কিন্তু কথা বলতেছি না। আমি আসলে টেনশন আছি কি হবে আর্জেন্টিনা ভার্সেস কাবো ভার্দে। যা হবে ভালো হবে, আর যা হয়েছে তা ভালোই হয়েছে। কি বলেন দর্শক?